ওনাকে বরণ করবেন আমাদের মজদুর মনিটরিং সেলের মাননীয় সভাপতি শ্রী বিপ্লব কর মহোদয়। মজদুর মনিটরিং সেলের মাননীয় সভাপতি শ্রী বিপ্লব কর মহোদয় পুষ্পস্থাপন এবং আমাদের পারম্পরিক ঋষিকে বরণ করবেন আমাদের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে একটা করতালি সকলের কাছ থেকে আবারও। পারম্পরিক ঋষা এবং পুষ্পস্তবককে আমরা বরণ করে নিয়েছি। মাতৃশক্তিরা আনন্দিত হয়ে বরণ করে নিয়েছে। আমি বিপ্লব দাকে বলেছিলাম বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। বরণ করা হবে আমাদের মাঝে রয়েছে মাননীয় শ্রী শঙ্কর সূত্রধর রাষ্ট্রপতি কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক। ওনাকে বরণ করা হচ্ছে। এক এক করে সকল সম্মানিতদেরকে আমরা বরণ করে নেব। আমাদের পুষ্পস্তবক এবং পারম্পরিক বিষয়টি আমরা বরণ করে নিয়েছি। বরণ করা হচ্ছে মজদুর মনিটরিং সেলের মাননীয় সভাপতি প্রোগ্রাম ডিরেক্টর আবার বোর্ডের মাননীয় শ্রী বিপ্লব কর মহোদয়কে। বরণ করা হবে অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা গ্রুপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা শ্রীমতী সেবিকা চৌধুরী মহোদয়কে। বরণ করা হচ্ছে আশা কর্মীদের মধ্য থেকে যিনি সভানেত্রী শ্রীমতী মাধুরী মজুমদার মহোদয়কে। প্রত্যেককে আবারও আসন গ্রহণ করার জন্য আন্তরিক বিনম্র অনুরোধ করছি। এবার অনুষ্ঠানের শুরু করব আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং পাশাপাশি ভারত মাতা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। প্রদীপ প্রজ্বলনের পর আমরা প্রতিকৃতির মধ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করব। আমি আন্তরিক অনুরোধ করব মাননীয় সাংসদ লোকসভার আমাদের আজকের উদ্বোধক প্রধান অতিথি মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে এবং অন্যান্য সম্মানিতদেরকে আমি আন্তরিক বিনম্র অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এক দিবসীয় কনভেনশনের উদ্বোধন করার জন্য চলুন সকলে মিলে আবারও একসঙ্গে দাঁড়িয়ে আমরা পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই প্রদীপ প্রজ্বলনের এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। আমাদের সকলের মধ্যে মা শক্তি অর্পণ করুক এবং মাতৃর কাছে মাতৃদেবীর কাছে আমরা আবারও করজোড়ে প্রার্থনা করব মা আমাদের যেন আশীষ এবং শক্তি দেয়। অসত্য থেকে আমরা সত্যের পথে যেন ধাবিত হই, আমরা অন্ধকার থেকে যেন আলোর দিকে ধাবিত হই। এই পবিত্র মন্ত্রোচ্চারণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আবারও মাতৃশক্তির চারিদিকে জয় জয়কার এবং মাতৃশক্তির সকলের প্রয়াস এবং আশা যেন সম্পূর্ণ হয় সেটাই আমরা আশা প্রকাশ করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানীয় অতিথিদেরকে। তারপর আমরা ভারত মাতা প্রতিকৃতিতে এবং আন্তরিক বিনম্র অনুরোধ করব জননী জন্মভূমি মা এবং জন্মভূমি সর্বদা সেই মাতৃশক্তিকে আবারও অনেক বেশি প্রণাম এবং শ্রদ্ধা জানি ভারত মাতার প্রতিকৃতিতে এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে আমরা অবশ্যই করছেন আমাদের উদ্বোধক প্রধান অতিথি লোকসভার মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। একটা করতালি আবারও সকলের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অতিথিদেরকে আবারও মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনম্র অনুরোধ করছি। আমি আশা কর্মীর যারা সদস্যরা আছেন আপনাদের কাছেও বিনম্র অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। আপনাদের এক দিবসীয় কনভেনশন আপনাদেরকে নিয়ে আমরা শুরু করব।
যারা প্রতিনিয়ত মানুষের সম্পূর্ণ আশা এবং ভরসা নিয়ে শিক্ষা সুস্বাস্থ্যের জন্য কাজ করে চলেছে, তাদেরই এক দিবসীয় কনভেনশনে আমরা আবারও তাদেরকে সকলকে প্রণাম জানাই, উন্মেষ জানাই। স্বাগত ভাষণ দেখার জন্য আন্তরিক বিনম্র অনুরোধ করব। মঞ্চে উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদিকা শ্রীমতী সেবিকা চৌধুরী মহোদয়াকে। সবাইকে নমস্কার। এক দেশ এক ভোট এক দিবসী কনভেনশন আজ মজদুর মনিটরিং সেলের অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর ও আশা কর্মী অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার অ্যাসোসিয়েশনের আজকের সবার সভানেত্রী শ্রীমতী মাধুরী মজুমদার উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আজকের মাননীয় সাংসদ লোকসভার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়, এবং উপস্থিত আছেন রাবার বোর্ড অফ ডাইরেক্টর, রাবার বোর্ড, ভারতীয় সরকার এবং মজদুর মনিটরিং সেলের সম্পাদক সভাপতি শ্রী বিপ্লব কর মহোদয়। উপস্থিত আছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সূত্রধর। উপস্থিত আছেন অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশন কনভেনার শ্রীমতী মঞ্জু শীল মহাশয়া, এবং উপস্থিত আছেন আমার সামনে অল ত্রিপুরা আশা ফেসিলিটেটর এবং আশা কর্মী দিদিরা এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার দিদিরা, এবং উপস্থিত আছেন আমার মিডিয়া ভাই বোনেরা, এবং সবাইকে আমার অন্তঃস্থল থেকে সবাইকে অভিনন্দন এবং আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে দেখুন, আমরা বিগত 2007 থেকে আশা কর্মীরা নিয়োগ হয়েছিলাম এবং আশা ফেসিলিটেটর 2012 প্রথম থেকেই আমরা নিয়োজিত হয়েছিলাম। তো বিগত কিছুদিন আগে আমরা যে বাজেট অধিবেশন হয়েছিল, আমরা সবাই একটা আশা দিদিরা একটা আশা নিয়ে, আশা ভরসা নিয়ে আমরা সবাই অপেক্ষায় ছিলাম জাস্ট যে কর্মচারীদের কিছুদিন আগে 5% দেওয়া হয়েছিল, এখন আবার 3% দেওয়া হয়েছে। তো আমাদের কিছু না কিছু 1 টাকা হলেও দেবে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস ছিল। তো আমরা কার কাছে গিয়ে বলবো, কার কাছে গিয়ে কিছু মনের ভাব প্রকাশ করব, সেটা আমাদের কিছু জানা নেই কার কাছে গিয়ে বলবো। আগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের কন্যা, যিনি আমাদের মা বোনেরা বিশ্বাস করত যে আমরা একজনই আমাদের ছিল, যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের স্যার, যাকে আমরা বিশ্বাস করতাম, ওনার কাছে গিয়ে আমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারতাম, আমাদের অন্তরের যে ভাবটুকু আমরা প্রকাশ করতে পারতাম, আমাদের যে কিছুই হোক ওনার কাছে আত্মপ্রকাশ করতাম, যেভাবেই হোক আমাদের মনের ভাবটুকু খুলে ধরতাম। তো ওনাকে আমরা পাইনি, আমরা কার কাছে গিয়ে বলবো? তো সেই ক্ষেত্রে আমার আশা দিদিরা সবাই মনের আশা ছেড়ে এখন নিরাশা হয়ে সবাই বসে আছে। কারোর মনে কোনো কথা নেই, বেদনা দুঃখের অসহায় হয়ে বসে আছে, কারো কিছুই মনের কথা কারোর কাছে প্রকাশ করতে পারছে না, যে কার কাছে গিয়ে প্রকাশ করবে দুঃখ প্রকাশ। কিছুদিন আগেও আমরা দিয়ে আমাদের যে একটা সবাই মিলে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, ওই সময়ে আমরা যখন ডেপুটেশন দিয়েছিলাম তখন সময়েও প্রত্যেক আশা দিদি এবং ফেসিলিটারদের বাড়ি বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল যে কেন ডেপুটেশন দিয়েছি আমরা, তাহলে কি আমরা ডেপুটেশনও দিতে পারবো না?
আমরা কি কোনো কিছু করার মতো আমাদের কিছুই নেই, আমরা কার কাছে গিয়ে বলবো সেই কথাটুকু, আমরা কি করব? তো অ্যাকচুয়ালি আমরা বিগত 5 বছর ধরে যে সংগঠনে যুক্ত হয়েছিলাম, যিনি আমাদের যে দাদা বিপ্লব কর দাদার হাত ধরে আমরা যে সংগঠনে চলেছি, সেই সংগঠনের আমরা একজন দাদাকে পেয়েছি যিনি আমাদের বিপ্লব স্যারের মতনই ন্যায্যভাবে কাজ করে, উনারই শিষ্য বললেই চলে। যেভাবে দাদা আমাদের কাছ থেকে মাতৃ শক্তিদের কাছ থেকে 1 টাকা চাঁদাও আজ পর্যন্ত নেয়নি, আমরা কোনোদিন 1 টাকা চাঁদাও দাদাকে দেইনি 5 বছর। এই বিগত 5 বছরে আমরা কোনোদিনও 1 টাকা চাঁদাও নিইনি। যতগুলি প্রোগ্রাম অনুষ্ঠান করে সব কিছুই দাদা নিজের ক্ষমতা দিয়ে দাদা সবগুলি করেন এবং আমাদের কাছ থেকে কোনো 1 টাকা চাঁদা নেননি উনি। তো আমরা দেখুন, আমরা এখন স্যারের উপর ভরসা, যে স্যার আমাদেরকে প্রথমত আসার পরই স্যার কিন্তু 1500 টাকা আমার আশা দিদিদেরকে দেওয়া হয়েছিল, তারপর পূজার বোনাস হিসাবে 1000 টাকাও দিয়েছিল। যখন সরকারি কর্মচারীদের অ্যাডভান্স 20,000 টাকা দিয়েছিল, তখন আমাদের আশা দিদিদের 2000 টাকা করে দেওয়া হয়েছিল অ্যাডভান্স হিসাবে। এখন কিন্তু আমরা কারোর কাছ থেকে কিছু বলতেও পারি না, কার কাছে গিয়ে মনের দুঃখ প্রকাশ করব, সেটা হলো আমাদের আসল প্রশ্ন। আমরা কার কাছে গিয়ে বলবো? আমার আশা দিদিরা শুধুমাত্র আমাদের স্যারের দিকে অপেক্ষায় চেয়ে আছে। এখন অবধি আমরা চাই আমরা স্যারের যত রূপ আমাদের জন্য করছে, বা এখনও আমরা আশা রাখি স্যার যেন আমাদের জন্য কিছু একটা করেন। কারণ আমরা ফেসিলেটার দিদিরাও দেখুন, আশা দিদিরা যেই রকমভাবে কাজ করছে, আমাদের ফেসিলেটার দিদিদের কেউই চিনেন না। এখন পর্যন্ত যে ফেসিলেটার কারা, আমরা প্রথমেই স্যারকে জনদরবারে গিয়ে বলেছিলাম যে আমরা ফেসিলেটাররা আশা দিদিরকে 25 থেকে 30 জন ফেসিলেটারকে আশা দিদিদেরকে নিয়ে আমরা কাজ করি, ওদেরকে সুপারভাইজ করি এবং ওদের এরিয়া আমরা ঘুরে কাজ করতে হয়। প্রায় 25 থেকে 30,000 পপুলেশন আমাদের থাকে। সেই ক্ষেত্রে আমাদেরও অনেক কিছু করার দরকার, আমাদের কোনো একটা ন্যূনতম বেতন করার দরকার, কিন্তু আমাদের কোনো ন্যূনতম বেতন নেই। আশাদের যেমন একটা ইনসেন্টিভ আছে, ফেসিলেটার দিদিদের কোনো ইনসেন্টিভ নেই, কাজ করলেই আমাদের টাকা দেওয়া হয়। যদি আমরা অসুস্থ হয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে পড়ে থাকি, সেই ক্ষেত্রে কোনো টাকাই পাইনি। আমাদের কোনো ছুটি নেই, কোনো রবিবারে বন্ধ নেই, টিএ ডে কোনো নেই। আমাদের কোনো আরেকটি যখন MPWCHO দিদিরা এবং আশা দিদিরা টিম বেস ইনসেন্টিভ একটা পায়, সেই ক্ষেত্রেও আমাদের বঞ্চিত করে রেখেছে আশা ফেসিলেটারদের। কারণ সেই টিম বেস ইনসেন্টিভও আমরা পাই না, কারণ আমাদের কাজগুলি আমরা করতে হয়, সেই ক্ষেত্রেও আমাদের দেয় না 1 টাকাও। তো দেখুন, আমরা সব কাছে থেকেই আমরা বঞ্চিত। আমরা কি দোষ করেছি? সেই কাজগুলি করেও কি আমরা মাতৃশক্তিরা সব কিছু থেকে আমরা বঞ্চিত যদি থাকি? আমাদের মাতৃশক্তিদের অত কিছু দেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী, তারপরও আমাদের কোনো কিছু থেকেই আমাদের বঞ্চিত করে করে রাখা হয়েছে। তো আমার কথা হলো যে MPWCHO দিদিরা যেরকম পায় আমাদেরও সেই রকম দেওয়ার দরকার, কিন্তু সেটা আমি স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি, স্যার যেন সেইটা একটু যদি দেখে হয়তো আমরা বেঁচে যেতে পারি। সেই ক্ষেত্রে আমি স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো, স্যার আমাদের বিষয়টা খতিয়ে দেখবেন। স্যার আশা ফেসিলিটার দিকটা যেন দেখে। আমাদের NHM এর কর্মী থেকে বাদ দেওয়া হয়েছে। তো প্রথমত যখন আমরা নিয়োগ হই তখন আমরা NHM এর কর্মী হিসাবে আমরা নিয়োগ হয়েছিলাম। এখন আমরা NHM এর কর্মী থেকে বাদ হয়ে আমরা ডাইরেক্ট আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। তাহলে NHM এর কর্মী হিসাবে যখন নিয়োগ হয়েছিলাম তখন কেন আমাদের কাগজে NHM এর কর্মী হিসাবে ধরিয়ে দেওয়া হয়েছিল? এখন কেন আমাদের ভলান্টিয়ার হিসেবে কাজ করানোর জন্য বলা হয়েছে? তখন তো আমাদের প্রথমেই বলতে পারতেন যে আমরা ভলান্টিয়ার।
তো আমাদের এখানে মুক্তিদাতা হিসাবে আমরা জানি, যিনি আমাদের মাতৃশক্তিদের অনেক রেসপেক্ট করে এবং আমাদের অনেক সম্মান করেন, যিনি আমাদের মুক্তিদাতা হিসাবে জানি, তিনি হলেন আমাদের স্যার বিপ্লব স্যার। এখানে বসে আছেন, আমি স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি স্যার যেন আমাদের দিকটা একটু দেখেন এবং তিনি যেহেতু কেন্দ্রীয় সাংসদ, যেহেতু আমাদের দিকটা পুরোটাই কেন্দ্রের বিষয়ে, তো কেন্দ্রের দিক দিয়ে স্যারের যেন সেই বিষয়টা তুলে ধরেন, সেই কারণেই আমি স্যারকে অনুরোধ রাখবো স্যার আপনি সেই বিষয়টা তুলে ধরবেন। এনএচএমের যেন আমাদের করা হয়, আশা ফেসিলিটার এবং আশা দিদিদের যেন এনএচএমএ থেকে যেন আমাদের বঞ্চিত না করেন, আমরা যেন এনএচএমের কর্মী হিসাবে আমাদের নিয়োগ করা হয়, সেটাই আমি অনুরোধ রাখবো অল ত্রিপুরা আশা ফেসিলিটারের পক্ষ থেকে। এবং আমরা সামান্য কিছু ইনসেন্টিভ যেন আমাদের দেওয়া হয়, মাসিক একটা ন্যূনতম ভাতা হিসাবে যেন আমাদের দেওয়া হয়। যারা সমাজের জন্য কিছুই কাজ করেনি তাদের 2000 করে মাসে বসে বসে ভাতা পায়। আমরা সমাজের জন্য, মা শিশু রক্ষার জন্য অনেক কিছু করি, কেন আমাদের জন্য 2000 টাকা ভাতা করতে পারে না? সেটাই আমার প্রশ্ন। কার কাছে গিয়ে প্রশ্ন করব আমি, কাকে জিজ্ঞেস করব? কিন্তু আপনি যখন ছিলেন আপনার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করতে পারতাম, এখন দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নেই। কার কাছে দুঃখ প্রকাশ করব সেইটাই আমি ভেবে পাচ্ছি না। আমরা সবাই আমরা নীরব পাই। এখন আপনার কাছে আমাদের শুধু একটাই প্রশ্ন যে আপনি কিছু একটা করুন স্যার। আপনার কাছে আমাদের একই প্রশ্ন যে আপনি যদি কিছু একটা করতে পারেন সেটা শুধু আপনিই করতে পারবেন, কারণ শুরু থেকে আপনি আমাদের জন্য করেছেন। শুরু থেকে আপনি ফেসিলিটার দিদি, আশা দিদিদের জন্য কিছু না কিছু একটা করে এসেছেন। আমাদের আশা দিদিদের প্রথমেই 1500 টাকা আপনি দিয়েছেন, 1000 টাকা পূজার বোনাস হিসাবে যেটা আপনি দিয়েছেন সেটাও আপনি দিয়েছেন, 2000 টাকা অ্যাডভান্স সেটাও আপনার দলতেই হয়েছে। তা না হলে আমরা কোনোদিন বঞ্চিতই ছিলাম আমরা সব কিছু থেকে। এখন বাজেট অধিবেশনেও কিছু 1 টাকাও আমাদের জন্য বরাদ্দ হয়নি। সেইটা আমরা কার কাছে গিয়ে বলবো যে আমরা নিম্ন স্তরের মানুষ, সবাই আমরা প্রত্যেকটা বাড়ির সাথে আমাদের সম্পর্ক, সেই বিষয়ে আমরা প্রত্যেকটা বাড়ির সাথে আমাদের কতটুকু সুসম্পর্ক সেইটা একমাত্র আপনি বুঝেন। যে আমরা তাদেরকে যতটুকু বুঝাতে পারবো সেইটা কেউই পারবে না, কিন্তু আমাদের জন্য 1 টাকাও বরাদ্দ হয়নি। তো আমি আমার এইখানে জনজাতি বোনরা আছে, এখানে আমি বলতে চাই আমাদের জনজাতি বোনদের জন্য কিছু একটা, যে তিনি নরং যে এখানে ইরো ফাইমানি সত্যি নরং তিনি চিনি বিপ্লব স্যার ফাইমানি ইমুনি বাগে নরং তিনি ইরো ফাইকা যত্ন খুলুমকা তিনি স্যার নরংনি বাগে তামো খালাইকা নরং সাইমানো যে পুইলান চিমি নরং ফাইনাই 1500 টাকা রাংবি মানে নরং সাইমানি মবো নরং কাইসাকক সাইমানো যে স্যার নরং কোনো দিনও নরং হিংসা খালাইয়া, কারণ নরংনি নব থাঙিবো স্যার মাইসাখা ইমন নরং সাইমানো প্রত্যেক নব থাঙিনাই স্যার নরংনি বাগে মাইসাখা নরংনি নব কোনো দিনে নরং অবহেলা খালাইয়া, কোনো দিনও নরং বাই কোনো দিনও জনজাতি হইব নরং নইম খালাইয়া। প্রত্যেক জনজাতি নক বাই বরং বিনি সম্পর্ক দङ নরং সাইমানো সারনি সম্পর্ক আলাদা রকম, কারণ সার কাইসা উন্তি বরক বিনি হাই বরক কোনো দিনও जों মুখ গলাক যে বিনি হাই বরক মানিনাই जों বিনি লগি जों চলিনাই, তারপরে চিনি দাদা বিপ্লব কর্ণ जों মাখা চিনি দাদা না মামানি जों বিনি দলতে जों কাইসা বরক মাখা চিনি 5 বছর রমইনাই जों সংগঠন ফাইমানি সংগঠননি কাইসা বরক মাখা যে চিনি বিপ্লব কর দাদা না মাখা বিনি হাই খালাইनो নিয়ম নীতি মানিनाय চলি दङ। जों साइमानो जे तिनी इरो फाइमानि नरं बेबागनो जलि तखा जे बाजार अधिवेशन नरं नरिया नरं अककनो साइमानो जे बाइसनो रिया जों थांगिया हैनाय नरं आनो बेबागनो साका जे सिनि बिप्लब कर दादानो बुफुन फ्राय साका जनजातिनि बरक्रक जे सिनो बाजार अधिवेशन खक्साबानो चिन्ना बागै रै जों थांगिया एक्चुअली जों नबा आसबि दंखालाय जों मागाला खक्साबानो मो जों गुसाइमानो কিন্তু চিনি বাগে খেলাইজাক কাইসা বরক দङ যে বিপ্লব সার যে জায়গাও दङ जोंनिर অবশ্যই जों मानानो जों बाखा कष्ट नाङैनाय কোনো লাভ করে, কারণ जोंनि বরক কাইসা যে জায়গাও दङ बिनि बागे जों कन्फिडेंस नारांनानै लाङानो যে कन्फिडेंस दंनानै लाङानो যে চিনি বিপ্লব সার যে জায়গাও दं এই জায়গাও जों অবশ্যই मानानो, কিন্তু 2 দিন আগে 2 দিন পরে ওঙানো কিন্তু অবশ্যই চিনি বাগে খেলাইয়ানো जों অবশ্যই जों बिनि बागे जों যত্ন
उमो खलायदी जे सार जोंनि बागै कायसा ना कायसा मुंसा खलायदी इमो जों रिक्वेस्ट खलाय मानानो जे सिमिं तो ते बेसि कुनु फाना साइमाया सार न कारण ब कायसा सांसद बे जे जागाव दं ओ जागावनो सिनि बेपा खर्ता करता जे जागाव खलायमान किन्तु जों नायानो चेष्टा खलाय सारनो सावैनाय ताम खलायमान सार जे सार जोंनो ककरि थांथों तिनि जों सारनो अ रिक्वेस्ट जतनो खलायानो ते जों बेसि कक बारायलि दिया कारण इरताबो बरक दङ कक सानन बागै जतनो दिनि खुलुमका অসংখ্য ধন্যবাদ সাধারণ সম্পাদিকা শ্রীমতী সেবিকা চৌধুরী মহোদয়াকে। সত্যি বাংলা এবং ককবরকে এখানে যারা মাতৃশক্তিরা আছেন তাদের মনের কাছে তাদের আশা ভরসার কথা পৌঁছে দেওয়ার জন্য উনি নিরলসভাবে বলে গেছেন। একটা করতালি ওনার জন্য হয়ে যায়। এবার বিনম্র অনুরোধ করব আমাদের মাঝে রয়েছেন কনভেনার শ্রীমতী মঞ্জু শীল মহোদয়া, ওনার মূল্যবান কিছু কথা আমরা শুনব। সবাইকে নমস্কার। আজ অল ত্রিপুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন মজবুত মনিটরি সেলের অনুমোদিত যে সভা, যে হল সভা, এই সভা উপস্থিত আপনার আমার সকলের প্রিয় এই রাজ্যে আমরা মা বোনদের সকলের জনপ্রিয় দাদা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমান সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব, উপস্থিত মজবুত মনিটরি সেলের সভাপতি বিপ্লব কর মহোদয়, উপস্থিত আশা ফেসিলেটার সেবিকাদি এবং মঞ্চে উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নমস্কার। এবং আমার সামনে আশা এবং অঙ্গনারী দিদিকে সবাইকে আমি নমস্কার। আজ কিছুক্ষণ আগে আমাদের আশা ফেসিলেটার দিদি আশাদের যে মনের ভাব, যে দুঃখ জ্বালা, উনি একদম সহজ সরল ভাষা উনি মনের ভাব প্রকাশ করছেন। আমি মাননীয় সংসদ বিপ্লব কুমার দেবকে লক্ষ্য করে বলছি, আমি একজন অঙ্গনারী ওয়ার্কার। আমরা অঙ্গনারী ওয়ার্কার দিদিরা 7টা থেকে 11টা অবধি আমরা কিন্তু ডিউটি করি। ওই অনুসারে আমাদের বেতন ভাতা একদম কম। ন্যূনতম আমরা 7টা থেকে 11টা যে ডিউটি করি আমাদের স্যালারি 8,000 টাকা। আমি মাননীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদেরকে নিয়মিত কর্মচারী স্বীকৃত করতে হবে এবং আমাদের নিয়মিত স্যালারি 18,000 টাকা যাতে উনি করেন। এবং 60 বছর হলে আমরা যে অঙ্গনারী দিদিরা আমরা যখন রিটায়ারমেন্টে যাই, আমাদেরকে যাতে উনি দৃষ্টি আকর্ষণ করেন যাতে আমরা 60 বছর পরে আমরা কোনো কাজকর্ম করতে পারবো না, তাই উনি যেন আমাদেরকে বেতন ভাতা করে দেয়। কিছুদিন আগে বাজেট অধিবেশনে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা হয়েছে। ওই ক্ষেত্রে আমরা খুব আশা ছিলাম যে আমাদের অঙ্গনারী দিদিদেরও কোনো কিছু একটা দেওয়া হবে। ওই ক্ষেত্রে আমরা বাজেট অধিবেশন থেকে আমরা নিরাশ হয়েছি যে আমাদের কোনো কিছু হয়নি। আমাদের কোনো একটা কিছু হলে তো আমরাও সরকারি কর্মচারীদের মতন চলতে পারতাম এবং সরকারি কর্মচারীরা যেভাবে নিয়মিত ছুটি পায় আমরা সেই ছুটিটুকুও পাই না। আমরা নিয়মিত আমরা গ্রামের যত নিম্নস্থলে যত লোক সব পরিবারদের সাথে আমরা
আমরা জড়িত। আমরা যেভাবে কাজ করি সে কাজের ভিত্তি করে আমাদের যাতে বেতন ভাতাটুকু বাড়িয়ে দেয়, এই আশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে বিরাম দিলাম। অসংখ্য ধন্যবাদ অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক অ্যাসোসিয়েশনের মাননীয় কনভেনার শ্রীমতী মঞ্জু শীল মহোদয়াকে। এবার আপনাদের সামনে মূল্যবান কিছু কথা তুলে ধরবেন মজদুর মনিটরিং সেলের মাননীয় সভাপতি, বোর্ড অফ ডিরেক্টর লেবার বোর্ডের মাননীয় শ্রী বিপ্লব কর মহোদয়। নমস্কার সবাইকে। মজদুর মনিটরিং সেল অনুমোদিত অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে এক দেশ এক ভোট এই মিশনকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে এবং আগামী দিন সেই প্রসেসকে যাতে আগামী দিন ভারতবর্ষে যে এক দেশ এক ভোট সেই প্রক্রিয়া চালু করার জন্য এক দিবসীয় যে কনভেনশন, সেই কনভেনশনে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রাজ্যের, আপনারা সবাই জানেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাংসদ লোকসভা, এবং আমরা যাকে মুক্তিদাতা হিসাবে আমরা যাকে বলি এবং আমরা মাতৃশক্তি যারা, আপনারা সবসময় যার প্রশংসায় আপনারা পঞ্চমুখ থাকেন, শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন আজকে সবার যিনি সভানেত্রী, আমার একজন আশা কর্মী দক্ষিণ জেলা থেকে এসছেন মাধুরী মজুমদার, আজকের এই সভার সম্মানিত সভাপতি। মঞ্চে উপস্থিত আছেন বিবেকানন্দ বিচার মঞ্চের অনুমোদিত রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠনের যিনি সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় সূত্রধর মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন সেবিকা চৌধুরী, আশা ফেসিলিটার, অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদিকা, এবং মঞ্চে উপস্থিত আছেন মঞ্জু শীল, যিনি অল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের যিনি কনভেনার, এবং আমার সামনে যারা মিডিয়া বন্ধুরা আছেন এবং আমার সামনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত যারা দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করেন, যাদের জীবন যৌবন এই রাষ্ট্রবাদী মানসিকতা বিচারধারা নিয়ে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে করোনার মহামারীর মতো জায়গায় আপনারা নিজেরা যা পরিচয় তৈরি করেছেন, সেই সকল মাতৃশক্তিদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জ্ঞাপন করছি। আপনারা একটা বিষয় সবাই অবগত আছেন, আজকের যে এক দিবসীয় কনভেনশন, সেই কনভেনশনে এক দেশ এক ভোট, সেই বিষয়টা আপনারা আশা করি সবাই অবগত আছেন। আমরা আজকে থেকে এখান থেকে একটা সূচনা দিতে চাই যে আমাদের ভারতবর্ষে যেভাবে আর্থিক এবং যেভাবে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে নির্বাচন একের পর এক নির্বাচন হওয়াতে যেভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক দিক থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে আজকে আমরা এখান থেকে একটি বার্তা আমরা দিতে চাই। সেই বিষয়ে আমাদের সাংসদ, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, উনি এই বিষয়ে অবগত আছেন এবং উনি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করবেন এবং আপনাদের বিষয়ে আলোচনা করবেন। আমি একটু সাংগঠনিক, যেহেতু আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করি, আমি মনে করি আপনাদের বিষয়ে আমি একটু কথা বলা আমার অত্যন্ত প্রয়োজন। সেই হিসেব করে আমি আপনাদের কথাগুলো, সামান্য কিছু কথাগুলো তুলে করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, এই রাজ্যে 2007 সালে আশারা নিয়োগ হয়েছে এবং নিয়োগ হওয়ার পর আপনারা প্রথম 4 বছর 5 বছর আশারা কোনো 1 টাকা আপনারা কোনো টাকা পাননি। প্রথম 4 বছর 5 বছর আপনারা ফ্রিতেই কাজ করেছেন। তার পরবর্তী সময়ে 100 টাকা করতে করতে 2018 সালের আগে আপনারা শুধু 500 টাকা পেতেন। তারপর
2018 এই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই সময়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের সকলের প্রিয় বিপ্লব কুমার দেব মহাশয়। উনি প্রথমেই আপনাদেরকে 1500 টাকা আপনাদেরকে বৃদ্ধি করা হয়েছে। তার পরবর্তী সময় 2023 নির্বাচনের আগে আপনাদের প্রতিশ্রুতি অনুসারে রাষ্ট্রবাদী সরকারের আপনাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আমি বিশ্বাস করি এখানে যারা মাতৃশক্তিরা আছেন, আমার আশা ফেসিলিটাস, অঙ্গনবাড়ি এবং সহায়িকারা, আমি সকল দিদি বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিগত বামফ্রন্ট সরকারে আপনাদেরকে নিয়োগ করেছে বেশির অংশে মানুষকে, কিন্তু একটা বুকে হাত দিয়ে আপনারা আগে নিজেকে নিজে প্রশ্ন করে বলুন, উনারা নিয়োগ আপনাদেরকে করেছে, কেন্দ্রীয় সরকার পয়সা দেয়, সব ঠিক আছে, কিন্তু যে পরিমাণে আপনাদের চাঁদা সংস্কৃতি দিতে হয়েছে, যেইভাবে আপনাদের মিছিল মিটিং করতে হয়েছে, আজকে 2018 সালে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আজকে পর্যন্ত আপনাদের কাউকে 1 টাকা চাঁদা দিতে হয়েছে কিনা আগে নিজের বিবেকে নিজে এটা প্রশ্ন করবেন। দ্বিতীয় প্রশ্ন করবেন যে আপনাদের আজকে মিছিল মিটিং প্রোগ্রামে আপনাদের কয়টায় যেতে হয়, আর বিগত বামফ্রন্ট সরকারের আপনাদের কতদিন আপনাদের যেতে হতো, সেটা আগে নিজেদেরকে নিজেরা প্রশ্ন করবেন। প্রথম হচ্ছে বিষয় 1। দ্বিতীয় বিষয়, করোনা মহামারীর সময় আমরা লক্ষ্য করেছি, আমরা আমাদের রাজ্যের কথা বলছি, আমাদের রাজ্যে আমরা দেখেছি আশা ফেসিলিটার্স এবং অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকা, তার মধ্যে সব থেকে বেশি আমি অবদান বলবো আমার আশা ফেসিলিটার্স দিদিদের। তার কারণ আপনারা নিজেরা প্রাণ ঝুঁকি নিয়ে, নিজেরা সামান্য কেউ পেট করেননি, আপনারা যেভাবে মানব সেবা নিজেদেরকে নিয়োজিত করেছেন নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে, তার জন্য প্রথমেই আমি আপনাদের সবাইকে আমি আমার সেলুট জানাই, নমস্কার জানাই, জ্ঞাপন জানাই। কারণ আপনারা এই রাজ্যে প্রমাণিত করেছেন করোনা মহামারীর সময়, এবং সেই করোনাকে আপনারা বৃদ্ধি হতে দেননি, তার সব থেকে বড় অবদান হচ্ছে আপনারা, সেটা আমি বিশ্বাস করি। পাশাপাশি এখানে অঙ্গনবাড়ি দিদিমণি সহায়িকারও আছে। এই রাজ্যের অঙ্গনবাড়ি এবং সহায়িকা দিদিমণিরা তাদের দীর্ঘদিনে তাদের দাবি, যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যেখানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে তাদের গ্র্যাজুইটির টাকা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, পার্শ্ববর্তী রাজ্য আসাম সরকার, সেখানে আমাদের রাষ্ট্রবাদী সরকার, সেখানে তাদের সেই গ্র্যাজুইটির টাকা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং আমি মাননীয় সাংসদ, যেহেতু উনি আমাদের লোকসভার সাংসদ, যেহেতু আপনাদের দুটো সংগঠনই কেন্দ্রের দ্বারা পরিচালিত, আমি মাননীয় সংসদের কাছে আমার মাতৃশক্তি এবং সংগঠনের পক্ষ থেকে আমি স্যারকে বিনম্রভাবে আবেদন করব যে আমার আশা ফেসিলিটার্স, অঙ্গনবাড়ি সহায়িকা আমাদের রাজ্যের মাতৃশক্তি, সেই মাতৃশক্তির জন্য আপনি লোকসভায় আশা করি উনাদের বিষয় নিয়ে তুলবেন এবং উনাদের পাইয়ে দিতে আপনি সেটা সাহায্য করবেন। কারণ আমি বিশ্বাস করি এই রাজ্যের অসুস্থতা সুদূর যদি কেউ করতে পারে, তার নাম বিপ্লব কুমার দেব, এই রাজ্যের মুক্তিদাতা, সেটা আমি বিশ্বাস করি আমার অন্তর থেকে, এবং মাতৃশক্তিরাও সেটা বিশ্বাস করে। পাশাপাশি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই বলবো, এই রাষ্ট্রবাদী সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা নিজেরা বলুন বিগত বামফ্রন্ট সরকারের আমলে আপনাদের কিভাবে ব্যবহার করা হতো, আপনারা নিজেরাই বিভিন্ন জায়গায় মিটিংয়ে আপনারা বক্তব্য রেখেছেন। এবং এই রাষ্ট্রবাদী সরকারে আমি এটুকুনি বলতে পারি যে মাতৃশক্তির প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি এবং সম্মান সর্বদা ছিল, আছে এবং আগামী দিন থাকবে। আজকে 5 বছর হয়েছে আপনারা আমাদের সাথে মজদুর মনিটরিং সেলের সাথে কাজ করেন, যেটা সেবিকাদি বলার প্রকাশ করেছে। আজকে স্যারের সামনে আপনাদেরকে সেই কথা বলছি, আপনারা উত্তর দেবেন। আজকে 5 বছরে আপনারা মাতৃশক্তি 1 টাকা আপনাদের কাছ থেকে মজদুর মনিটরিং সেল চাঁদা নিয়েছে? জোরে বলুন, তাহলে স্যার শুনতে পাচ্ছে না। 1 টাকা কোনো মাতৃশক্তির থেকে চাঁদা নিয়েছে কিনা? আপনাদের কি বলেছি যে আপনাদের যখন প্রোগ্রাম থাকবে আগরতলায়, আপনাদের কাছে শুধু আসা যাওয়া খরচাটা আপনাদের করতে হবে, প্রোগ্রাম থেকে শুরু করে যাবতীয় যা খরচা আছে সেটা আপনার ভাই, সেটা যেভাবে হোক সেটা আমি ব্যবস্থাপনা করব। আমি চাই, আমি গর্বিত সব থেকে বড় বিষয় যে এই রাজ্যে প্রায় 32 থেকে 33 হাজার মাতৃশক্তি তাদের সেবা করার সুযোগ পেয়েছি, এবং সেই জায়গাটা আমার তৈরি করে দিয়েছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেব মহাশয়। তাই স্যারকে আমার এই দায়িত্ব দেওয়ার জন্য আমি স্যারকে বিনম্রভাবে ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাবো, এবং একটা হাততালি দিয়ে আপনাদের সেই জিনিসটা আগামী দিন যেন সেই কাজটা আমি করে যেতে পারি
সেই আশা আপনারা আশীর্বাদ করবেন। এখানে আরো কতগুলো ছোট ছোট বিষয় আছে, সেই বিষয়গুলো আমি আপনাদের একটু অবগত করি। আমার অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়িকারা, আপনারা সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনারা একটা প্ল্যাটফর্মে নেই, আপনারা বিভিন্নভাবে বিভক্ত আছেন। মনে রাখবেন, বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, তেমনি আমার অঙ্গনবাড়ি কর্মীরা এবং সহায়িকারা যতদিন এই আশা ফেসিলিটাস দিদিদের মতো যদি ঐক্যবদ্ধ একসাথে যতদিন না হতে পারবেন, আপনাদের সমস্যা কোনোদিন সমস্যার সমাধান হবে না। সেটা আমি, কারণ সংগঠন পরিচালনা করতে করতে দীর্ঘদিন নিচে থেকে কাজ করতে করতে অনেকটা ছোট ছোট অভিজ্ঞতা আমি সঞ্চয় হয়েছে এবং প্রত্যেকদিন শেখার চেষ্টা করি। তারপরে বলবো অঙ্গনবাড়ি দিদিমণিদের যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনাদের সমস্যা এই রাষ্ট্রবাদী সরকারি সমস্যার সমাধান করবে। কিন্তু প্রথমেই বলবো, আপনাদের রাষ্ট্রবাদী বিচারধারায় আপনাদের আসতে হবে, মানসিকতায় আসতে হবে। যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় তখন দুটো বিন্দুর উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। একটি দায়িত্ব ছিল কাউর থেকে কোনো 1 টাকা চাঁদা নিতে পারবে না, আর দ্বিতীয় বিন্দুটি দিয়েছিল যে সমাজের যে শেষ অন্তিম ব্যক্তি তাকে রাষ্ট্রবাদী সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে তাকে হাসি মুখে রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে আসতে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেদিন থেকে দায়িত্ব পেয়েছি মজদুর মনিটরিং সেলের, সেদিন থেকে আজ পর্যন্ত সেই কাজটা আমরা করে আসছি। এবং আজকে এই রাজ্যে আমরা মজদুর মনিটরিং সেলের মাধ্যমে প্রায় 1.5 লক্ষ লোকের উপরে অসংগঠিত শ্রমিকদের নিয়ে আমরা কাজ করছি, যেখানে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং তার রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ সেখানে আমাকে সহযোগিতা করে, সহায়তা করে। এবং সকলে মিলে আমরা চাই এই রাজ্যটা আমাদের, এই সমাজটা আমাদের, এই সমাজ থেকে নেশামুক্ত করতে হবে এবং যাদের মাথার মধ্যে কিছু ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলো পরিষ্কার করতে হবে। এবং আমি আমার রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমান সাংসদ, ওনার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে স্যার, আমরা আপনাদের মাতৃশক্তি বৃহৎ আপনার পাশে আছি। আমরা বিশ্বাস করি যে কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায়। আমরা সমাজের জন্য কাজ করতে প্রস্তুত, কারণ এখানে যে মাতৃশক্তিরা আছে তারা সবাই সমাজের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। তাদের সেই কাজের মূল্য যেন তারা পায়, সেই আশা প্রত্যাশা রেখে আমি সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি সবাইকে ভালো রাখুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। বিবেকানন্দ বিচার মঞ্চ দ্বারা অনুমোদিত মজদুর মনিটরিং সেলের মাননীয় সভাপতি শ্রী বিপ্লব কর মহোদয়কে। এখানে অঙ্গনবাড়ি দিদিমণিদের একটা দাবি সনদ আছে, আমি মঞ্জুশীলকে অনুরোধ করব এই কাগজটা আমাদের মাননীয় সংসদের হাতে তুলে দেওয়ার জন্য। যে আশা কর্মীদের আশা ভরসা এই পত্রের মধ্যে লেখা আছে, এটা তুলে দিচ্ছেন শ্রীমতী মঞ্জুশীল, আমাদের আজকের উদ্বোধক প্রধান অতিথি মাননীয় সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের হাতে দাবি সনদ তুলে দিয়েছেন। অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সভানেত্রী অরুণা বেগমকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং মাননীয় সাংসদ মহাশয়ের হাতে আপনাদের দাবি সনদটা তুলে দেওয়ার জন্য। অরুণা বেগম, আপনি যেখানে থাকুন মঞ্চে চলে আসুন। অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশন, সাথে আছেন অল ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়ক অ্যাসোসিয়েশন। দুইটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি সনদ তুলে দেওয়া হচ্ছে আমাদের মাননীয় সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের হাতে। সকলের আশা ভরসা যার মধ্য দিয়ে তিনি প্রকাশ করছেন, এই পত্রটা তুলে দিচ্ছেন আমাদের উদ্বোধক প্রধান অতিথি মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের হাতে। অসংখ্য ধন্যবাদ। এবার যার কথা শোনার জন্য আপনারা সকলে অপেক্ষায় আছেন, আপনাদের সকলের মুক্তির দাতা এবং আপনাদের আশা ভরসার কেন্দ্রস্থল ছিল লোকসভার মাননীয় সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনি মূল্যবান কথা এবং শব্দে আমাদের সকল মাতৃশক্তিদের আশা ভরসার জায়গাটা পূরণ করে দেবেন।
এনারও লড়বো দেখতো না তো নিচে দেখে না দেখতো না তো লোক আর এই সাইডটা দিলে তুই বামরে দিকে তো এক সাইডে সবাই একটু না দেয় এক সাইডে না ঘুরে একটা সাফাই লাও শুনি তো একটু একটু না দেয় শুনি কোনাটা দেয় সবাইকে নমস্কার। তাহলে মানুষ তাহলে ভিডিও ক্লিক করে নিচে এই সাইডে দেয় এত সুন্দর আইতাছিল নিজের থেকে ভালো আসলো কেউ কিছু কইল না এনারও লড়তাছে স্টেজ লড়ে রবীন্দ্র ভবনে আয়োজিত আজকের এই আশাকর্মী, আশা ফ্যাসিলিটার, অঙ্গনবাড়ি দিদি সমস্ত বোনেদেরকে নিয়ে এই कार्यक्रम और এই कार्यक्रमेর উদ্দেশ্য কি সেই বিষয়ে বিপ্লব কর মহোদয় বলেছেন যে एक राष्ट्र एक इलेक्शन, वन नेशन वन इलेक्शन, আর তারই বিষয়কে স্পষ্টতার সঙ্গে রাখার জন্য আপনাদের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের পরিজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই कार्यक्रमे বড় মাত্রায় উপস্থিত পুরো হল করে পরিপূর্ণ আমার সমস্ত বোনেরা, মঞ্চে উপস্থিত শ্রী বিপ্লব কর যিনি মজদুর মনিটরিং সেলের অধ্যক্ষ রয়েছেন, মাধুরী মজুমদার আজকের এই कार्यक्रमेর সভাপতিত্ব করছেন, শ্রী সঞ্জয় সূত্রধর জেনারেল সেক্রেটারি आरकेएस, श्रीमती सेविका चौधरी जनरल सेक्रेटरी ऑल त्रिपुरा आशा फैसिलिटेटर्स एंड द आशा वर्कर एसोसिएशन, मंजूशील कन्वीनर ऑल त्रिपुरा आंगनबाड़ी वर्कर सहायिका एसोसिएशन, हमारे मीडिया बंधु বন্ধুরা, এখানে বড় মাত্রায় বোনেরা রয়েছে আর যারা সমাজের অন্তিম জায়গায় থেকে অন্তিম ব্যক্তিদের জন্য কাজ করে, আর বিশেষ করে মহিলাদের জন্য, সে মধ্যবিত্ত হোক, উচ্চবিত্ত হোক আর অন্তোদয় পরিবারের হোক, যখন মহিলা যখন গর্ভবতী হয় তখন আমার আশা বোনেরা বা আশা ফ্যাসিলিটেটররা ওই দিকে তাকায় না যে সে কোন পরিবারের, কে সে, তার হাজবেন্ড, কে সেই পরিবার। এক মহিলা গর্ভবতী হয়েছে, সেই মহিলার সঙ্গে থাকা, পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা, ও নতুন প্রজন্ম যে ভারতবর্ষকে তৈরি করবে তার শুভ আগমনের অপেক্ষায় থাকে। আর 9 মাস পরে এক নতুন শিশুর জন্ম হয়, আর সেই শিশুদের মধ্যে থেকে কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ শ্রমিক হয়, কেউ রিক্সা চালক হয়, কেউ পাইলট হয়, কেউ রাষ্ট্রনেতা হয়, কেউ আশাকর্মী হয়, কেউ আশা ফ্যাসিলিটেটর হয়, আর কেউ চন্দ্রযানে যায়। যখন কোনো শিশুর জন্ম হয় তখন কিন্তু সবাই একই ক্যাটাগরিতে থাকে। জন্মের পর থেকে যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভে থাকে সমস্ত শিশুদের ক্রাইটেরিয়া একই থাকে। জন্ম হওয়ার পর তার ক্রাইটেরিয়া চেঞ্জ হতে থাকে। কেউ ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কেউ বাংলা মিডিয়াম স্কুলে পড়ে, কেউ সিবিএসসি স্কুলের মধ্যে অ্যাডমিশন নেয়, কেউ
স্টেট বোর্ডের ইলেকশন যে সিলেবাস রয়েছে তার মধ্যে অ্যাডমিশন নেয়। আর এখানে অঙ্গনবাড়ি দিদিরাও আছে, ছোট্ট অবস্থা প্লে স্কুল, যাদের কাছে একটু পয়সা সুবিধা আছে ইংলিশে খেলার স্কুল বলবে, মানে ইংলিশে প্লে স্কুল বলবে, বাংলাতে খেলার স্কুল বলবে। তো 3 বছর থেকে 2.5 বছর থেকে শিশুদেরকে প্লে স্কুলে পাঠিয়ে দেয়। যারা আর্থিকভাবে কমজোর আছে এরা অঙ্গনবাড়ি দিদির কাছে ছেলে মেয়েকে পাঠায়। কিন্তু মনে রাখবে অঙ্গনবাড়ি দিদিরা এই পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস যতটা আছে আমি ততটা জানি, প্লে স্কুল থেকে যারা পড়াশোনা করে বড় হয়েছে এদের মধ্যে খুব কম লোক ভারতবর্ষের রাষ্ট্র নির্মাণে ভাগ নিয়েছে। রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্রপ্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক, এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর 2025 পর্যন্ত যতগুলো চেহারা আমার সামনে আসছে, ইক্কা দুক্কা তো ছেড়ে দিলে সবাই কিন্তু অঙ্গনবাড়ি থেকে পড়েই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছে। আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীও প্লে স্কুলে পড়ার সুযোগ নেই, কারণ চা বিক্রি করে তো খেতে হতো, পরিবার চালাতে হতো। অঙ্গনবাড়িতে পড়েই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আর আমার জানা মতে ভারতবর্ষের আজ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। অঙ্গনবাড়ির প্রোডাক্ট সামনে বিপ্লব দেব, ও এমনি প্রোডাক্ট, পায়ে হেঁটে বাড়ির কাছে বাইরে শিক্ষা স্কুলে যাওয়া। ওর তারপর বাবার ইচ্ছা ছিল যে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, আমাকে ক্লাস 3 পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলে আগ্রহ করে পড়িয়েছিল, কিন্তু তারপরে আর নাই পড়া, আবার ঘুরে এসে সেই বাংলা মিডিয়াম স্কুলে। কিন্তু আমার সঙ্গে যারা ইংলিশ মিডিয়ামে হয়তো বা শিশু বিহারে উদয়পুর থেকে চলে এসছে, রেন্ট থেকে পড়াশোনা করেছে, কেউ হয়তো বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ হয়তো বা টিচার, কেউ হয়তো বা বিজনেসম্যান হয়েছে, কিন্তু যে বাল্য শিক্ষা অঙ্গনবাড়িতে পড়েছে সেই কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছে। তার জন্য জীবনে সবচেয়ে বড় যে বিন্দু সে হচ্ছে আশা, দ্বিতীয় কৌশিস। হিন্দিতে একটা প্রবচন আছে, কোशिश करने वाले का कभी हार नहीं होता। और আপনাদের নামই আশা, और আশা ছাড়া কোন ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। আপনাদেরকে বাদ দিয়ে কেউ প্রতিষ্ঠিত হয়ে যাবে যদি ভাবে কেউ, এর চাইতে দুর্ভাগ্য ব্যক্তির আর কোনো কিছু না। যেই আশাকর্মী নামটা রেখেছে, গুগলে সার্চ করে চলে আসবে কে রেখেছিল প্রথম, কিন্তু খুব সুন্দর নাম রেখেছে। কারণ এই আশাকর্মীরা কোন এক মায়ের সঙ্গে যখন গর্ভাবস্থা থাকে তার সঙ্গে থাকে, তাকে আশা জায়গা, দিদি আপনি ঠিকঠাক করে, আপনার কিচ্ছু হবে না, আপনার শিশু হবে না, আপনি সুস্থ থাকবেন। আর ওনার আশার ভরসার কারণে ওনার মানসিক ভাবে ওকে তৈরি করে দেয়, আর তখন সে মা 9 মাস পরে একটা নতুন শিশু জন্ম দেয়। কাজ আপনারা কিন্তু ছোট করেন না, রোজগার কম বেশি। এরা যে লম্বে সময় কমিউনিস্টের শাসন ছিল, সর্বহারা, সর্বহরণ, শোষক, শোষী, এই ধরনের ক্লাসিফিকেশন করা হতো। ক্লাসিফিকেশন করে একে অপরের সঙ্গে ভেদাভেদ, পার্থক্য তৈরি করে দেওয়া হতো। আমি যেই পার্টি, যে আদর্শে বিশ্বাস করি, আমি ভেদাভেদে বিশ্বাস করি না, আমি রাষ্ট্রবাদে বিশ্বাস করি। যেই মাটিতে যে জন্মগ্রহণ করেছে তার আমার মতোই সম অধিকার রয়েছে।
আর অধিকার ঘরে বসে পাওয়া যায় না, অধিকারের জন্য কাজ করতে হয়, লড়াই করতে হয়, অধিকার চাইতে হয়। আর একদিন না একদিন আপনার যে দায়িত্ব, যা কর্তব্য, যেটা আপনি করছেন, যদি নিষ্ঠার সঙ্গে করুন, আপনার কাছে সাকসেস আপনি আর আসবে। প্রথম যে বিন্দুটা আমি বলেছিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কমিউনিস্ট কংগ্রেস তার বিরোধ করে। কমিউনিস্ট তো সবচেয়ে তোড়জোড় বিরোধ করে। কমিউনিস্ট তো চায় ডেইলি ইলেকশন হোক, মানুষকে ইলেকশনের মধ্যে একে অপরের সঙ্গে লাগিয়ে ওই জায়গাতে বিজি করে রাখা, রাস্তাঘাট করার জন্য যাতে সময় না হয়, বাড়িতে জল নেওয়ার যাতে কোনো প্রকল্প তৈরি না হয়, বাড়ি ঘর তৈরি করার দরকার নেই, যতদিন রাস্তাতে থাকবে, বৃষ্টিতে থাকবে, ততদিন আন্দোলন করবে। যদি বাড়িতে ছাদ হয়ে যায়, বৃষ্টি পড়বে না তো চিৎকার করবে না, তো চিৎকার করার জন্য বাড়িতে যাতে ছাদ না থাকে, তবেই তো বৃষ্টি পড়লে চিৎকার করবে, চিৎকার করবে তো ওনাদের দোকান চলবে, ওনাদের দোকান চলবে তো সত্তাতে বসে থাকবে, সত্তাতে বসে থাকবে তো লাল চক্ষু দেখিয়ে আপনাদের আশা কর্মী, এই কি কালার বলে শাড়িটা, হ্যাঁ পুরো সবুজ তো না, হ্যাঁ কালারটা কি কষা দিন, সবুজ আর সবুজ কেমনই হয়, একটু কেমন জানি এটা কালার, এটা কেমন আমি বলতে পারি এটা কালারটা কি, হ্যাঁ একটু দেখো তো এই কালারটা কি বলে। আসলে কিন্তু সবুজ না এটা, হ্যাঁ কি গ্রিন, হ্যাঁ ডিপ গ্রিন, হ্যাঁ সি গ্রিন, তো কালার ঠিক আছে, সি গ্রিন এটা কি কালার দেখো, এমন কিন্তু তো বেড়ে গেছে। তোমরা যদি চিন্তা করে এই বিপ্লব কি খেয়ে করতে প্রশ্ন করে সারা জীবন শাড়ি পরে কেউ যেখানে শাড়ি, আমার স্বভাব, আমি জীবনে যাই ধারণ করি, আমার মধ্যে যা আছে তার পূর্ণ পরিচয় আমার কাছে থাকা দরকার। আমার নিজেরই যদি পূর্ণ পরিচয়, আমার পরিধানের, আমার শরীরের, আমার কাছে যদি তার পূর্ণ পরিচয় যদি না থাকে, অন্যের পরিচয় কিভাবে নেবে? এই কমিউনিস্টদের স্বভাব, নিজের পরিচয় দেয় না, অন্যের বাবার নামে জিজ্ঞাসা করে। তোমার কাকাকে, তোমার বাবাকে, কবে সদস্যতা নিচ্ছ, কবে অ্যাক্টিভ হয়েছ, কবে লোকাল কমিটির মেম্বার হয়েছ, পুরা মানে কুণ্ডলে জিজ্ঞাসা করে। মানে জন্ম হওয়ার পরে হয়তো বা ভগবান এত কিছু জিজ্ঞাসা করেনি, আর মৃত্যুর পরে যমরাজ এত কিছু জিজ্ঞাসা করে না, যতটা কমিউনিস্টরা জিজ্ঞাসা করে। এখন সমস্যা হলো শাড়ির কালার। আমার এক বোনও বলতে পারে না, আর এখানে আমার দিদিমণি বোন আছে, এও বলতে পারে না, কালার দাদা তো ওঠা না, কিন্তু ওই সমস্যা আছে। এবার তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, এই কালার কি সেটা আরেকবার এসে আমাকে বলতে হবে। কি বিপদ করছে বলে, স্যার আপনাদের দিলাম দুইটা কি দাবি সনদ, আপনাদের এমন দাবি একটা দিচ্ছেন, আমরা তো মাথা ঘুরে যেতেছে। যাই হোক কালার, যাই হোক কালারটা কিন্তু ঠিকই সুন্দরই লাগে। বন্ধুরা, যে বিষয় আমি বলছিলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কমিউনিস্টরা এবং কংগ্রেসরা কেন বিরোধ করে? কমিউনিস্টরা বিরোধ করে কারণ যত বেশি মানুষকে ইলেকশনের মধ্যে ব্যস্ত করে রাখতে পারবে, অধিকার অধিকার দিতে হবে বলে, তত বেশি ওনাদের কোনো কাজ করার দরকার নেই।
আর কাজ করার মানসিকতাও এদের মধ্যে নেই। আজ কাজ করে কোনো কিছু করতে পারবে তারও ব্যবস্থা ওনাদের কাছে নেই, তারও ব্যবস্থা নেই। ডেভেলপমেন্ট আর কমিউনিস্ট দুজনের মধ্যে ডিফারেন্স উত্তর আর দক্ষিণ এই ধরনের। আর কংগ্রেস এই দেশের মধ্যে এক পরিবার ছাড়া কোনোদিন কারোর বিষয়ে কোনোদিন চিন্তাই করেনি। এখানে অনেক দিদিরাই জানে না যে 75-77 2.5 বছর কংগ্রেসের সর্বশক্তিমান প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিজের ব্যক্তিগত কারণে দেশের মধ্যে ইমার্জেন্সি ঘোষণা করেছিল, ওনার ছেলের জন্য, ওনার জন্য, ওনার পরিবারের জন্য। ইমার্জেন্সি ঘোষণা হয়, ইমার্জেন্সি ঘোষণা তখন হয় যখন এই দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ হয়, দেশের মধ্যে খরা হয়, দেশের মধ্যে খাদ্যের ক্রাইসিস হয়, দেশের মধ্যে ভয়ানক ফ্লাড হয়, দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন দেশের মধ্যে ইমার্জেন্সি ঘোষণা করা হয়। কিন্তু 75-77 নিচে যেটা ছিল সেটা কংগ্রেসের এক পরিবারকে এস্টাবলিশ করার জন্য দেশের মানুষের মধ্যে ইমার্জেন্সি ঘোষণা করে ওই সময়ের সমস্ত পত্রপত্রিকা হোক আর রাজনৈতিক দল হোক, যারা কংগ্রেস করেনি, যারা কংগ্রেসের বিরোধ করে, সবাইকে 2-2.5 বছর যাবৎ জেলে পুরে দেওয়া হচ্ছিল। ভারতবর্ষের প্রত্যেকটা জেলখানা পরিপূর্ণ হওয়ার পর টেম্পোরারি বড় মাত্রা জেল নির্মাণ করতে হয়েছিল এই ভারতবর্ষের মানুষের জন্য। এরাই আজকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক রাষ্ট্র এক ইলেকশনের বিরোধ করে, এক ইলেকশন এক ভোট এক সময়। কি ব্যাপারটা কি? কারণ কি এরা ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রামে গঞ্জে আবার ভুল বোঝাবে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 5 বছরে কটা ইলেকশন হয়? বিধানসভা ইলেকশন হয়, লোকসভা ইলেকশন হয়, 30 পঞ্চায়েতের ইলেকশন হয়, লোকাল বডি ইলেকশন হয়, এডিসি ইলেকশন হয়। এগুলো তো সিস্টেমেটিক্যালি। তারপর আমার পত্রিকার বন্ধুরা যারা আছে এরারও কালকে ইলেকশন, উকিলরারও ইলেকশন, নার্সরারও ইলেকশন, হয়তো আলাদা আলাদা নিজেদের সংস্থানে। কিন্তু বেসিক্যালি যে আম জনতা যার সঙ্গে যুক্ত থাকে, ত্রিপুরাতে 5টা ইলেকশন হয়, আর 5টা ইলেকশন আলাদা আলাদা সময় হয়। এই 5 ইলেকশন যদি একসঙ্গে করা হয় বা বিধানসভা লোকসভা কমসে কম একসঙ্গে করে দেওয়া হয়, তাহলে কমসে কম 2 বছর যেই প্রশাসক থাকুক সে মানুষের জন্য বেশি কাজ করতে পারে। কারণ কি, কোড অফ কন্ডাক্ট লাগার পর আর ইলেকশন ঘোষণার 3 মাস আগে পর্যন্ত কোনো বিউরোক্রেট, কোনো মুখ্যমন্ত্রী বা সেই সরকারের মূল যে প্রতিনিধি তার কথা শুনতে চায় না। ভাবে এখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এখন ইলেকশন শুরু হয়ে যাবে, কে আসবে কে জানে, তার জন্য ঢিলা দিয়ে বসে থাকবে। লোকসান রাষ্ট্রের হয় 140 কোটি ভারতবাসীর। তাতে কমিউনিস্টের ক্যাডারদের কোনো লোকসান নেই আর কংগ্রেসের পরিবারের কোনো লোকসান নেই। কারণ মানুষ জানে কংগ্রেসের প্রেসিডেন্ট গান্ধী পরিবার, মতলব তথাকথিত গান্ধী পরিবার। এরা গান্ধী না, এরা নেহরু পরিবার। নেহরু পরিবার না, ইন্দিরা গান্ধীকে বিয়ে দেওয়া হয়েছিল ফিরোজ খানের সঙ্গে। তো বিয়ে দেওয়ার পরে ইন্দিরা তো নেহরু রইলেন না, উনি তো ইন্দিরা খান হয়ে গেছেন। কিন্তু তারপরও প্রিয়াঙ্কার পর্যন্ত বিয়ে হয়ে গেছে, তবুও সে গান্ধী। কিন্তু এখানে বোনদের বিয়ে হয়ে গেলে স্বামীর ঘরে টাইটেল হয়ে যাবে। তাদের জন্য কানুন আলাদা আলাদা থাকবে, তাদের সারনেম চেঞ্জ হবে, বাকি মহিলাদের চেঞ্জ হবে। কিন্তু তাদের ঘরে জন্ম হলে গান্ধী এও উদ্ধার করা। মহাত্মা গান্ধী গোদ নিয়েছেন, গোদ নিয়ে গান্ধী ফিরোজ খানকে ফিরোজ গান্ধী
নাম দিয়েছেন এফিডেভিট করে। আমাদের এখানে আমি যদি এফিডেভিট করে বিপ্লব ভট্টাচার্য করে নিই, তবু আমার বিপ্লবে ডাক দেবে বিপ্লব দেবে, ভট্টাচার্য বলবেন, কারণ আমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করিনি। বিচিত্র এদের কারিগরি। ওর ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসার পর আজকে তো দুইটা আমাকে দাবি সনদ দেওয়া হয়েছে। তার জন্য পয়সা লাগবে, সময় লাগবে, কে দেবে আলাদা বিষয়, কিন্তু এটা আমি ভালো করে বুঝি, এতটা বিপ্লব দেবো যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে ভারতবর্ষের মানুষের লাভ হবে। কারণ কি একসঙ্গে ইলেকশন হয়ে গেলে আমরা কাজ করার সুযোগ বেশি পাবো, দেশের আর্থিক উন্নয়ন হবে, আর্থিক যখন উন্নয়ন হবে নিশ্চিত ভারতের অন্তিম জনের উন্নয়ন হবে। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সরকার আসার পর 81 কোটি মানুষকে 5 কিলো করে চাল ফ্রিতে দেওয়া হয়। আর তার সঙ্গে এটাও হয়েছে ভারতবর্ষের মধ্যে যারা অন্তোদয় পরিবার ছিল তাদের মাঝখান থেকে 25 কোটি পরিবার নাই 13,000 পরিবার, প্রায় 25 কোটি লোক গরিবী রেখা থেকে উঠে এসেছে। অনেকে প্রশ্ন করে, আরে নরেন্দ্র মোদী ডেভেলপমেন্ট করে যে ফিফথ ইকোনমি করে দিয়েছে, তাহলে আবার 81 কোটি মানুষকে ফ্রিতে কেন খাওয়াতে হয়? তার মানে গরিব রয়েছে মানুষ। তাদের কাছে বলতে চাই, 81 কোটি মানুষকে নরেন্দ্র মোদী 5 কিলো করে চাল দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে মোদীর এই কার্যকালে 25 কোটি মানুষ গরিবী রেখা থেকে বেরিয়ে এসে মধ্যবিত্ত সমাজে পৌঁছেছে। আর সেকে ত্বরান্বিত করার জন্য, আরো বেশি স্পিড আপ করার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দরকার। কারণ ইলেকশনের খরচাও হয়, আলাদা আলাদা ইলেকশন হলে খরচাও হয়। আজও বহু রাজ্যের মধ্যে একসঙ্গে 2 ইলেকশন হয়। অন্ধ্রপ্রদেশে লোকসভা আর বিধানসভা একসঙ্গে হয়, অরুণাচলের লোকসভা বিধানসভা এখনো হয়। আগেও হতো 1947 পর দেশ স্বাধীন হওয়ার পর লোকসভা আর বিধানসভা একসঙ্গে হতো। কেন লোকসভা আর বিধানসভা এখন একসঙ্গে হয় না? দেশ স্বাধীন হওয়ার পরে তো হতো। তার জন্য দায়ী কংগ্রেস পার্টি। কারণ কংগ্রেস সময়ে সময়ে ওই রাজ্যগুলোর মধ্যে তাদের যখন সরকার হয় না, রাষ্ট্রপতি শাসন করে 356 ধারা রাজি করে সেই সরকারগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। সেই কারণে সেই বিধানসভার ডেট চেঞ্জ হয়ে গেছে। না হলে দেশ স্বাধীন হওয়ার পর লোকসভার বিধানসভা একই সঙ্গে হতো, একই সঙ্গে ইলেকশন হতো। কংগ্রেসের কুকর্মের কারণে আজকে ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা সময়ে বিধানসভার ইলেকশন আর লোকসভার সময় কম হয়। 2-3টা স্টেট লোকসভার সময় হয়ে যায়। যেমন উড়িষ্যার ইলেকশন লোকসভার সময় হয়েছে, অরুণাচলের ইলেকশন লোকসভার সময় হয়েছে, অন্ধ্রপ্রদেশ ইলেকশন লোকসভার সময় হয়েছে। তো এবার 2025-এ কেউ রাজ্যের লোকসভা হয়ে গেছে, ফায়দা হয়েছে। 2বার ইলেকশন না হওয়ার কারণে 1 বছর কমসে কম তাদের উন্নয়নের যে মাপকাঠি বাড়ানোর যে দায়িত্ব রাজ্য সরকারের কাছে থাকে, ব্যবস্থার কাছে থাকে, সব ব্যবস্থা লাভ হয়েছে। আজকে যারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিরোধিতা করছে, তাদের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু কংগ্রেস থেকেই ছিল, তথাকথিত সেকুলার। এদের কারণে আজকে আলাদা আলাদা সময়ে সময়ে বিধানসভা ইলেকশন হচ্ছে। কারণ তাদের নিজের স্বার্থের কারণে এরা বিভিন্ন সময়ে রাষ্ট্রের মধ্যে যে রাজ্যগুলি আছে সেগুলোর মধ্যে 356 ধারা জারি করে সেই গভর্নমেন্টে করে অনৈতিকভাবে সেই গভর্নমেন্টকে ফেলার ব্যবস্থা এরাই করেছে। এবং এই সিপিএম তার বাইরে নয়, সিপিএম তার বাইরে নয়। সিপিএম বলে আমরা বহুত ডেমোক্রেসি আমরা খুব মানি। এই সেই সিপিএম কংগ্রেসকে সাপোর্ট দিয়ে, এই সেই সদ্য জ্যোতি বসু যে কংগ্রেসের পিবি নরসিংহরাওকে বলে সামনে সাপোর্ট দিয়ে সংখ্যালঘু সরকার ছিল পিবি নরসিংহরাও, তাকে সরকারকে সাপোর্ট দিয়েছিল কমিউনিস্ট পার্টি। আর কমিউনিস্ট পার্টি হি তৎকালীন সময় বিজেপির 3টি স্টেট এক রাতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের মধ্যে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দিয়েছিল রাম মন্দির তৈরি করার প্রকল্পের যে যোজনা তৈরি করেছিল সেই কারণে।
রাম মন্দির, বাবরি মসজিদ বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি তিন রাজ্যের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার যে অন্যায়, ওই সময় কমিউনিস্ট তার ভাগিদারি ছিল, আর তার প্রধান উপদেষ্টা ছিল স্বর্গীয় জ্যোতি বসু, যিনি কমিউনিস্টের তাওয়ার মুখ্যমন্ত্রী ছিলেন। এ হচ্ছে কমিউনিস্টের আসলি চেহারা। আর এখন যে ভারতবর্ষের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি ক্রাইসিস না হয়, পলিটিক্যাল কারণে যে 356 লাগানো যায় না, তার ব্যবস্থা সুপ্রিম কোর্ট গিয়ে ভারতীয় জনতা পার্টি হি করেছে, যে জনতা যখন চুনি দিয়েছে সে সরকারকে 5 বছর থাকার অধিকার দেওয়া উচিত। তার জন্য এখন কোন সরকার 356 ডাইরেক্ট কোন রাজ্যে লাগাতে পারে না। তার জন্য আমার বোনেদেরকে এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের উপর আমি বললাম, হয়তো আমার অনেক বোনেরা জানা নেই সেই ইতিহাস, কেন এখন আবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসলো, কেন সেটার দরকার আসলো। দরকার এসছে এদের কুকর্মের কারণে, এদেরই কুকর্মের কারণে হাজারো কোটি টাকা ইলেকশন গুলোতে খরচা হয়। আর ইলেকশনের টাকা কি রাহুল গান্ধী বাড়ি নিজের ঘর থেকে দেয়, কমিউনিস্টরা নিজেদের প্রফিট থেকে দেয়? আমার সামনে যারা বসে আছে, আর 140 কোটি ভারতবাসীর পরিশ্রমের টাকা দিয়েই ইলেকশন করানো হয়। কেউ জমিন বিক্রি করে ভারতবর্ষের মধ্যে কোন স্টেটে কোন রাজ্যে ইলেকশন করায় না। মায়া কান্না কাটবে যে আপনাদেরকে 10,000 টাকা বেতন হবে, আপনার বাড়ির মধ্যে কার থাকতে হবে, আপনার বাড়ির মধ্যে বিল্ডিং থাকতে হবে। কটা বিল্ডিং আশা কর্মীর বাড়ির মধ্যে কমিউনিস্টের আমলে উঠেছে? কটা গাড়ি কেউ কিনেছে আমার আশা কর্মী, আশা ফ্যাসিলিটার, অঙ্গনবাড়ি দিদিরা? আমি বসার সঙ্গে সঙ্গেই তো মঞ্চের মধ্যে বলছিলেন আমার দিদি, বলে স্যার আপনি যখন এসেছিলেন, ভারতীয় জনতা পার্টি যখন সরকার এসেছিল, তখন আমাদেরকে 1500 টাকা দিয়েছিলেন। প্রথমবার 100 টাকা পেয়েছি, তার আগে 100 টাকা করে বাড়ানো হতো। এবার ইলেকশন আগে 2023-এ 1000 টাকা দেওয়া হয়েছে, 2000 টাকা পূজা অ্যাডভান্স দেওয়া হয়েছে। এই কথাগুলো কমিউনিস্টের সময় কেন হয়নি? আমি তো এই রাজ্যের জন্য, আমি তো রাস্তায় আমার আশা কর্মীদেরকে, অঙ্গনবাড়ি দিদিদেরকে অনেক মিছিল করতে দেখেছি। সবচেয়ে বেশি মিছিলে এদেরকে ভাগ নিতে হবে, কম্পালসারি করে রেখা হয়েছে। চাঁদাও দিতে হবে, মিছিলও করতে হবে। কিন্তু আজকের দিনে আপনাদেরকে চাঁদা দিয়ে এখানে আসতে হয়নি, যেটা আমাকে বললো, আপনারাও স্বীকার করেছে, বলে আমরা চাঁদা দিয়ে এখানে আসিনি। আর একটা বিষয় আপনাদের জন্য গর্ব করি, আমি বড় বড় লোকদেরকেও বলেছি, কাউকে যদি বলি এই কার্যক্রমে চলে এসো, দাদা গাড়ি পাঠাইবেন, 5টা গাড়ি পাঠান, 5টা গাড়ির এত টাকা আগে হিসাবটা দেবেন। দাদা 150 গাড়ি পাঠান, আমি 10,000 লোক নিয়ে আসবো। গাড়ির হিসাব দেবো কত? 10,000 লোকের লেগে 10 লাখ টাকার হিসাব দেব। ওই এলাকার মধ্যে নাই 100টা গাড়ি, কেউ বলে স্যার দাদা আমি 500 গাড়ি নিয়ে আমি কেউ করতে আনবা, টাটার বাড়িতে আনবা গিয়া, আমি তো এড়িয়ে চিনি। আজ আমি গর্ব করি যে আপনারা এমন অর্গানাইজেশন করছেন, এমন ভাবে এসছেন, নিজের টাকা খরচা করে আপনারা এই কার্যক্রমে এসছেন, নিজের পয়সা দিয়ে এসছেন। কম হয় আপনাদের কাছে রোজগারই কি? তার মাঝখান থেকে টাকা খরচা করে বিপ্লব দেব সেখানে আসবে, ওনার সামনে আমাদের বিষয়ে কোনো কিছু রাখবো, আশা নিয়ে এসছেন নিজের পয়সা খরচা করে। আর নিজের পয়সা করে যে খরচা করে কোনো কার্যক্রমে বা কোনো কাজে যোগদান করেন, তো তার জীবনে প্রতিষ্ঠা আসেই। গুরুদক্ষিণা ছাড়া কোনদিনে কারোর জীবনে প্রতিষ্ঠা আসে না। আর যার মধ্যে এই মানসিকতা আছে যে আমি নিজের খরচা করে আসব, তখন তার দেউলিয়াপন মানসিকতা থাকে না। আর পরের টাকা আসবো, পরের টাকা যাব, পরের টাকা খাবো, তার মধ্যে কোনোদিনই নতুন কিছু করার, সর্বশ্রেষ্ঠ হওয়ার যে গুণাবলী, সেটা কোনোদিনই তৈরি হয় না। তাই আমার সমস্ত আশাকর্মী ভাই বোনেদেরকে
আজকের এই দিনে আমি অতটাই বলতে পারি, বিভিন্ন রাজ্য সরকার সময়ে সময়ে আশা কর্মীদের, অঙ্গনবাড়িদেরকে বেতন ভাতা অনারিয়াম বাড়ানোর জন্য আমি দেখি লোকসভাতে উঠা বিভিন্ন এমপি, বিভিন্ন স্টেটের সাংসদ। ওরা একটা জিনিস নরেন্দ্র ভাই মোদীর উপর ভরসা রাখুন, এই কংগ্রেস, কমিউনিস্ট, অন্যান্য রাজ্য সরকার বলবে, করবে না, যাদের কাছে করার মতো ক্ষমতা নেই, কিন্তু নরেন্দ্র ভাই মোদীর উপর ভরসা রাখুন, মোদী কিন্তু করবে। আমি মোদীকে চিনি। মোদী অন্তিম দিনের জন্য করে ওয়ান ইলেকশন ওয়ান নেশন যখন হয়ে যাবে, হাজারো কোটি টাকা, লাখো কোটি টাকা ইলেকশনে খরচা হয়, যখন বাজবে সে টাকা মোদী কোথায় খরচা করবে, কার জন্য করবে? আপনাদের জন্যই করবে। নতুন স্কিম নিয়ে আসবে। দেখুন নরেন্দ্র মোদী সির্ফ সময়ের অপেক্ষায় থাকে, আর গাছ লাগিয়ে টাকা আসে না। যেটা ব্যবস্থা আছে তার মধ্যে থেকে লিকেজ বন্ধ করে তারপর আপনাকে ব্যবস্থা করতে হবে। আর যে মা ঘরের সংসারে হিসাব রাখতে জানে, সে মা হি সাকসেসফুল মা হয়, সাকসেসফুল প্রতিষ্ঠিত পরিবার দিতে পারে। আর যে মা হিসাব রাখে না, যত টাকা আজকে সে খরচা করে দেবে, কালকে কত আসবে জানে না, পরশু দিনের কি খবর জানে না, সে ঘর কোনোদিন এস্টাবলিশ হতে পারে না। চাইতে যত পয়সা দিয়ে দাও, আজকে দিয়ে দিবে 5 লাখ টাকা খরচা করে, কালকে দাদা শেষ হয়ে গেছে আমাদের, না দিলে কি দিব? বিপ্লব দেয়। ভালো মানুষ না, গেছিলাম তো দিছে না, আগের যে 5 লাখ টাকা দিয়েছি খাইয়ে দিয়েছি, দেখো কেমন। ये मनुष्य का मनुष्य स्वभाव, ये मनुष्य स्वभाव। আমি আশা করি আপনাদের নামই তো আশা, আমারও নিরাশ করবেন না, আপনারাও নিরাশ হবেন না। আশা যাদের কাছে আছে এর জীবনে সাকসেস আসেই। আমি আপনাকে ইশারা দিয়েছি, নরেন্দ্র মোদী ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবে তো টাকা বাঁচবে। এই টাকা নরেন্দ্র মোদী অন্তিম জনের জন্যই খরচা করবে। আমি মোদীকে চিনি। মোদী অন্তিম জনের জন্যই করবে, আশা কর্মীদের জন্য করবে, অঙ্গনবাড়ির জন্যই করবে, বিপিএল পরিবারের জন্য করবে, যাদের ঘর নেই তাদের ছাদ দেওয়ার জন্য করবে, তাদের রাস্তাঘাটের জন্য করবে, তাদের জলের জন্য করবে, তাদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য করবে, তাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্যই করবে। পিএম শ্রী স্কুলও তো শুরু করে দিয়েছে। তার জন্য ভরসা রাখুন নরেন্দ্র মোদীর উপরে। এই ব্যক্তি যে কেউ, প্রথম বললাম না, এই অঙ্গনবাড়ি থেকে বেরিয়ে আসা ছোট্ট নরেন্দ্র ভাই মোদী আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছে। যে অঙ্গনবাড়ি থেকে বাইরে শিক্ষা পড়ে এসে, সে কোনোদিনে আপনাদেরকে ভুলতে পারে না। কারণ কি, সে ছোটবেলা আপনাদেরকে কোনো না কোনো রূপে দেখেছে। আমার পূর্ণ ভরসা নরেন্দ্র ভাই মোদীর উপরে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন ঘোষণা হওয়ার পর যখন দেশের বড় মাত্রা লাখো কোটি টাকা বাঁচবে, সেই টাকা উনি স্কিম করে অন্তিম পায়দানে যারা রয়েছে রোজগারে, তাদেরই ব্যবস্থা করবে। আমি নরেন্দ্র মোদীকে বারবার বলছি, মোদীকে আমি চিনি, মোদী নিশ্চিত করবে। উনি জানেন যে কাদের কতটা দরকার আছে। উনি দক্ষ প্রশাসক। উনি 13 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আশা করি কম সময়ের মধ্যে সেটা হবে। আর যেটা একবার বলেছিলাম, কোশিশ করনে वाले को कभी हार नहीं होता। এটা কি সঠিক বলছি না ব্যাঠিক বলছি? সঠিক। কার কার মনে হয় সঠিক বলছি? যারা হাত উঠাবো, দেখে দেখে হাত তোলে, দেখে দেখে হাত তোলে, মানে সামনের দিকে চাই, এদিকে চায়, আমার দিকে চাই, তোলে, লোকেরটা তুলছি। নিচে করো। বিশ্বাস করেন তো, कोशिश करने वाले का कभी हार नहीं होता।
বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তো আপনাদের হার হবে না। আপনারা যেটা চাইছেন আপনাদের কাছে নিশ্চিত আসবে। কোशिश करने वाले का कभी हार नहीं होता। আর রঙের বিষয়ে যখন কথাই উঠেছে, একটা ছোট্ট একটা গল্প বলে দিই 2 লাইন। এই রং তো এখন আমি বের করতে পারলাম না কি কালার, কি কালার, কি কম আর সি কালার তো হয় না করে। আপনি আইন কম একটু দিশা দেন। টি কালার, আচ্ছা টি কালার মানে টিয়ার মতো। अच्छा टी कलर का, ठीक है दीदी दे रहे हैं। उन्होंने देखा है कि उन्हें टी कलर সবুজ আর নীল মিক্সড টি কালার। দেখো আবিষ্কার করে হয়েছে, বেঁচে গেছে, তবু আমি শোনাবো একটা। জঙ্গলের মধ্যে রাজাকে লয় না সিংহ না, জঙ্গলের রাজা জঙ্গলের এক জায়গার মধ্যে গাধা আর বাঘে বয়ে গেছে। বয়ে বসে গাধা আর বাঘে কথাবার্তা কর, টাইম পাস করে। গাধা কথা বলতে বলতে হঠাৎ করে কয়, এই বাঘ ভাই কথা আকাশের রং কেমন? তো বাঘে দীক্ষা করে তো দারুণ লাগেনি, আর আকাশের রং তো নীল কালার, স্কাই কালার। গাধা কয় না না এটা তো লাল রঙের, তুমি আরেকবার চাও তো ওটা লাল। তো দুইজনের তর্ক করতেছে, একজনে কয় লাল, একজনে কয় নীল, মানে একজনে কয় স্কাই কালার। তর্ক করতে করতে অনেক সময় গেছে। তো গাধা কয় চলো রাজার কাছে যায়, রাজার দরবারে গিয়ে জিজ্ঞাসা করি কে ঠিক। দুইজনে সিংহর কাছে আইছে, সিংহ রাজ দরবারে বেরিয়ে গেছে। তো সিংহ জিজ্ঞাসা করছে, ভাই তোমরা দুজনে কি কারণে আইছো? বলে মহারাজ সকাল 6টার থেকে এই 6 ঘন্টা যাবত আমাদের মধ্যে বিতর্ক হইতেছে, আকাশের রং কি? তো সিংহ জিজ্ঞাসা কি রং? বাঘে কয় এটা স্কাই কালার। গাধা কয় না না স্যার দেখেন লাল। তো লয়ন শুনছে, সিংহ শোনার পরে সিংহ কয় একটা কাম করো, এই বাঘ যে লোকে এসে না তারে 15 দিনের লিগে বাইন্দা রাখো, যাতে না খাওন না দেখে। তো বাঘের নিয়ে বাইন্দা রাখছে, 15 দিনে খাওয়া করবে। और गाधा नाचते नाचते जाते देखছো নি জিততে গেছি নাচতে নাচতে যাইতে গেছে। উদ্দুর করে বাঘে সিংহের দিকে, মহারাজ আমরাও জানেন এটা স্কাই কালার, আমি তো ঠিকই কইছি, আমারই করে শাস্তিটা দিছে। আমি তোর শাস্তি কারণে দিছি, এটা তো গাধাই, গাধার লোক তুই তর্ক করছিস কেন প্রথম দিনে? এই কারণে তোর শাস্তি দিছি, তুই জানোস এটা গাধা, এটার লোক এতক্ষণ বোঝা তুই সবে নষ্ট করছিস কেন? তুই তো বাঘ। এই কারণে আপনারা কই, আপনারাও গাধার লোক তর্ক করেন না, বুঝছেন? কি কইছি? সময় নষ্ট করেন না। কাল লোকে কথা না পেতেন কইছি, আমি বুঝাইছেন আপনারা যারা এদিকে 35 বছর রাজ করে গেছে, এই লোকের কথাকে লাভ নাই, সময় নষ্ট করবেন। নরেন্দ্র মোদী কইছে আকাশের রং কি? স্কাই কালার, এটাই মানেন। আর শাড়ির রং টি কালার। ধীরে ধীরে হাততালি দেয়, বুঝা গেছে নি? তো ওয়ান নেশন ওয়ান ইলেকশন হওয়া দরকার, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হওয়া দরকার দরকার। একবার হাত তুলে দেওয়া তো কার কার দরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন? আচ্ছা দরকার আছে। और গাদার লোকের তর্ক করতে না তো, টি কালার শাড়ি ঠিক আছে তো কালার?
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য অনেক দূর থেকে আপনারা সকাল সকাল বেরিয়ে নিজের পয়সা খরচা করে এসছেন। আমি স্পষ্টতার সঙ্গে সব বিষয় রাখি। আমাকে দাবি সনদ দিয়েছে, আমি যেখানে সুযোগ পাবো সেগুলো রাখবো। আপনাদের জীবনশৈলী যাতে উন্নয়ন হয়, কর্মশৈলী যাতে সুন্দর হয়, জীবনে যাতে উন্নতি হয়, তার জন্য আমি যতটা চেষ্টা করার আমি করব। আর প্রথমেই নামে আশা রাখা হয়েছে, আশায় থাকবে তো নিশ্চিত সাকসেস আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। আমারটা আমি তো খাই। অসংখ্য ধন্যবাদ। মূল্যবান কথায় সমৃদ্ধ করলেন আমাদের সকলকে লোকসভার মাননীয় সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে এবং সকল দিদিদের এবং মায়েদের মুখে হাসি ফুটে এসেছে। আমি চাইবো আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ, আপনারা আর কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আমি ধন্যবাদ সূচক কথা রাখার জন্য আন্তরিক বিনম্র অনুরোধ করছি। আমাদের মধ্যে রয়েছেন